এই মেয়েটি যাই টাচ করত তাই সোনা হয়ে যেত, কিন্তু তার মা আর নেনে এতে খুশি না হয়ে উল্টো তাকে বকা দিচ্ছিল, কারণ সে না বুঝে অ্যান্টিক পিসগুলো সোনা বানাচ্ছিল, যেগুলো সোনার চেয়েও অনেক দামি ছিল। মেয়েটি ছিল আসলে একজন এঞ্জেল। স্বর্গেও সে না বুঝে গাছপালা, ফলমূল, খাবার সহ সবকিছু সোনা বানিয়ে ফেলে, যার ফলে স্বর্গে খাওয়ার জিনিস আর কিছু বাকি ছিল না। তাই স্বর্গের রাজা রেগে গিয়ে তাকে পৃথিবীতে যাওয়ার অভিশাপ দিয়ে দেয়, আর এই অভিশাপ থেকে মুক্ত হওয়ারও উপায় বলে দেয়। আবার স্বর্গে ফিরতে হলে তাকে 10,000 মানুষকে উপকার করতে হবে, আর একটি ব্রেসলেট দিয়ে বলে যতবার সে একজন সত্যিকারের অভাবী মানুষকে উপকার করবে ততবার এই ব্রেসলেটের একটি মুখটা গায়েব হয়ে যাবে। পৃথিবীতে এসে রুবি ভাবে 10,000 মানুষকে উপকার করা কোনো ব্যাপারই না, আমি তো এটা একদিনেই করে ফেলবো, কারণ মানুষ অনেক লোভী প্রাণী। তাই সে কিছু পাথরকে সোনা বানিয়ে ফেলে। তারপর সে এক মহিলাকে থামিয়ে দিয়ে বলে, হে মরণশীল মহিলা, তোমার কি সোনার প্রয়োজন? আমার কাছে অনেক সোনা আছে। রুবির কথাবার্তা শুনে মহিলা তাকে পাগল ভেবে বলে, তুমি এখানে কি করছো? তোমার তো পাগলখানায় ভর্তি থাকার কথা। এটা বলে মহিলা চলে যায়। তারপর রুবি আরেকজন লোককে থামিয়ে একই কথা বলে। সেও রুবি মজা করছে ভেবে রেগে যায়, আর রুবিকে তার সময় নষ্ট করায় কথা শুনিয়ে চলে যায়। তাই রুবিও আশ্চর্য হয়, এই মানুষ আসলে অদ্ভুত একটা প্রাণী। তারা সারা জীবন ধন সম্পদের জন্য ঈশ্বরের কাছে কান্নাকাটি করে, আর যখন তাদের সাথে দেওয়া হয় তখন তারা এটা মর্মই বুঝে না। তারপর সে এক ভিখারি মহিলার পাশে গিয়ে বসে। তখন মহিলাটি রুবিকে একটি পাউরুটি খেতে দেয়। রুবির অনেক খিদা লেগেছিল, তাই সে দ্রুত খেয়ে আরেকটা চায়, কিন্তু মহিলাটি বলে এটাই তাদের সারাদিনের খোরাক ছিল, তার কাছে আর কিছু বাকি নেই। কিন্তু সে নিজের শেষ সম্বল কিছু খুচরা টাকা রুবিকে দিয়ে বলে সেটা দিয়ে কিছু কিনে খেতে। রুবি তখন মহিলাটিকে জিজ্ঞেস করে, তোমারও কি ধন সম্পদের প্রয়োজন? মহিলাটি উত্তর দেয়, অবশ্যই, টাকা নাই বলেই তো আজ ভিক্ষা করছি। রুবি তখন মহিলাটির ভিক্ষার থালা থেকেই সোনার বানিয়ে দেয়। তারপর সে তাকে একটি জুয়েলারি শপে নিয়ে যায়, কিন্তু শপে ঢুকতেই সেলস গার্ড তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল। তারা সোনা বিক্রি করতে এসেছে বললেও সে বিশ্বাসই করে না, কারণ একটা ভিখারির কাছে সোনা আছে এটা বিশ্বাস করা খুবই কঠিন ছিল। কিন্তু শপের ম্যানেজার যখন এসে থালাতে দেখে তখন সে আশ্চর্য হয়ে যায়, কারণ এমন পিওর সোনা খুব কমই দেখা যায়। সে সাথে সাথে ভিখারি মহিলাকে অফার করে সে এই থালাটির বিনিময়ে তাকে 5 কোটি টাকা দিবে। এটা শুনে ভিখারি মহিলা তো অনেক খুশি হয়ে যায়, তবে ধন্যবাদ জানানোর আগে রুবি চলে যায়। তাই মহিলাটি তাকে মনে মনে ধন্যবাদ জানায়। এরপর ভিখারি মহিলার খুচরা টাকা দিয়ে রুবি কিছু খাবার কিনতে যায়, কিন্তু দোকানদার তাকে খাবার তো দেই না, উল্টো মারধর শুরু করে। এটা এক ধনী মহিলা লক্ষ্য করে। সে গিয়ে লোকটিকে কিছু টাকা দিয়ে রুবিকে খাবার কিনে দেয়। তারপর সে রুবিকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে যায়, আর রুবিকে পেট ভরে খাবার খাওয়ায়। খাওয়া দাওয়া শেষ করে রুবি মেয়েটিকে মা দেখে ফেলে। এতে মেয়েটি টাস্কি খেয়ে যায়, কারণ সে এখনো বিয়েই করেনি। রুবি তখন বলে মিশুর মমতা দেখে তাকে মা ডাকতে ইচ্ছে হয়েছিল, তবে মিশু যদি আপত্তি করে তাহলে সে আর ডাকবে না। কিন্তু মিশুও বলে তার এতে কোনো আপত্তি নেই। তখনই মিশুর কোম্পানির ম্যানেজার এসে জানায় তাদের কোম্পানি ব্যাংকরাপ্ট হতে চলেছে, আর যে খনি তারা কিনেছিল সেখানেও কিছু পাওয়া যায়নি। এটা শুনে মিশু খনির উদ্দেশ্যে রওনা দিতে লাগে, কিন্তু রুবিও তখন রিকোয়েস্ট করে তাকে এই জন্য সাথে নিয়ে যায়। খনিতে পৌঁছালে সুর শর্ট ভাই তাকে অপমান করা শুরু করে। সে পরিবারের জন্য একটা লজ্জা আর দুর্ভাগ্যের প্রতি এমন সব কথা বলে থাকে। তাই সুকে খুশি করতে রুবি বলে, মা তুমি চিন্তা করো না, তোমার খনিতে সোনা আছে আমি ফিল করতে পারছি। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। তাই রুবি নিজে গিয়ে একটা জায়গায় টাচ করে, তারপর সুকে সেই জায়গায় খোদাই করতে বলে। অনিচ্ছা সত্ত্বেও রুবির জোড়াজুড়িতে সু খোদাই করে, আর কিছুক্ষণ খুঁড়তেই সে সোনার দেখা পেয়ে যায়। এটা থেকে শর্ট ভাই জ্যাকের মাথা খারাপ হয়ে যায়। কপাল পরে সুর ভাগ্য হঠাৎ কিভাবে চমকে গেল সে বুঝতে পারছিল না। এরপর সু রুবিকে নিজের বাসায় নিয়ে আসে। এটা দেখে বাড়ির কাজের লোক বলে, ম্যাডাম আমাদের কোম্পানির অবস্থা অনেক খারাপ, আর এর মধ্যে আপনি আবার একটা বাচ্চাকে নিয়ে আসছেন। কিন্তু মিশু বলে, সমস্যা নেই, একটা বাচ্চাকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার এখনো আছে। এরপর মিশু নিজে রুবির জন্য নুডলস বানিয়ে আনে। রুবি তো নিজের নুডলস খেয়ে সুর বাটির দিকেও তাকিয়েছিল, কারণ তার খিদা এখনো ভালো হয়নি। কিন্তু সে যেহেতু বুঝে গিয়েছিল তাদের অবস্থা এখন ভালো যাচ্ছে না, তাই আর বলার সাহস পায় না। তবে মাঝরাতে তার প্রচন্ড খিদা পেয়ে যায়, তাই সে উঠে চুপি চুপি কিচেনে খাবার খুঁজছিল। কিন্তু তখন তাকে নিকোলাস ধরে ফেলে, কিন্তু সে আগেই তার জন্য খাবার রেডি করে রেখেছিল, কারণ সে নোটিস করেছিল নুডলস খাওয়ার পর রুবি লোলভ দৃষ্টিতে সুর বাটির দিকে তাকিয়েছিল। পরের দিন মিস সুর রুবিকে একটি পাথরের নিলামে নিয়ে যায়, যেখানে যার ভাগ্য ভালো সে নর্মাল পাথরের মধ্যে পেয়ে যেত মূল্যবান ক্রিস্টাল। প্রথমে আনা হয় ছোট একটি পাথর, যেটার স্টার্টিং প্রাইস ধরা হয় 10 লাখ টাকা। পাথর ছোট হয় কেউ এই পাথরে আগ্রহই দেখায় না, কিন্তু রুবি পাথরটির ভিতরে ব্যতিক্রম কিছু দেখতে পায়। তাই সে তার মাকে এটা কিনতে পিড়াপিড়ি করতে শুরু করে। তাই মিস সুও 10 লাখ টাকায় পাথরটি কিনে নেয়। তারপর পাথরটি যখন কাটা হয় তখন বার হয় খুবই রেয়ার আইস জেট ক্রিস্টাল। এই ক্রিস্টালের দাম নাকি 500 কোটি টাকা। এটা শুনে শর্ট ভাই হাই হাই করতে লাগে। সে কেন নিলামে অংশ নিল না, তাই সে সিদ্ধান্ত নেই পরেরবার রুবি যেটাতে বিট করবে সেও সেটাতে অংশ নিবে। পরেরবার একটি বড় পাথর আনা হয়, যেটা থেকে জ্যাক বেশি বেশি নিলাম হাঁকা শুরু করে। রুবি তাকে উস্কাতে বেশি বেশি বিট ডাকছিল, কিন্তু শেষে রুবি ইচ্ছে করে হাল ছেড়ে দেয়, আর জ্যাক 100 কোটি টাকায় পাথরটি কিনে নেয়। কিন্তু যখন পাথরটি কাটা হয় তখন দেখা যায় সেটা একটা সাধারণ পাথর ছিল, যাদের মূল্য 500 টাকাও হবে না। এটা শুনে জ্যাক একটা হার্ট অ্যাটাক আসার অবস্থা হয়ে যায়। যে পাথর সে 100 কোটিতে কিনেছে সেটার বাজার মূল্য 500 টাকাও নেই। তারপর আরেকটা পাথরের নিলাম ডাকা হয়। এই পাথরটি খুবই ইউনিক একটা জায়গা থেকে কালেক্ট করা হয়েছিল, তাই এটার দাম শুরু হয় 10 কোটি টাকা থেকে। তাই সবাই এই পাথর কিনতে উঠে পড়ে লাগে, কিন্তু শেষে আবার জ্যাক 150 কোটি টাকায় পাথরটি কিনে নেয়। রুবিও দেখতে পেয়েছিল পাথরটি আসলে অনেক দামি
পাথর, তাই সে ছুঁয়ে দেখার বাহানায় পাথরটি সোনার বানিয়ে দেয়। তারপর পাথরটি যখন কাটা হয় তখন সোনা বের হয়, যেটার বাজার মূল্য ছিল মাত্র 10 কোটি। এবার জ্যাক পুরাই ধরাশায়ী হয়ে গিয়েছিল, কারণ সে 250 কোটি হারিয়ে ফেলেছিল। সবার শেষে আনা হয় রিয়ার এক পাথর, যেটা দেখতেই রুবি বলে ওঠে, এই পাথরটা যে করে হোক কিনে ফেলো মা, কেননা এটার মতো অদ্ভুত পাথর আমি জীবনে আর কোনোদিন দেখি নাই। তাই মিস সুও ভয় পাচ্ছিল, কারণ তার সব সম্পত্তি মিলেও মাত্র 100 কোটি হবে। কিন্তু রুবি তাকে আশ্বাস দেয়, আমাদের বিশ্বাস রাখো মা, এই পাথর তোমার জীবন বদলে দিবে। মেয়ের কথায় বিশ্বাস করে মিস সু পাথরটি কিনে নেয়। আর যখন সেটা কাটা হয় তখন এক রেয়ার ক্রিস্টাল বার হয়, যেটার বাজার মূল্য 1000 কোটির বেশি। এটা শুনে জ্যাক ও তার মা আফসোস করতে শুরু করে, কেন আমরা ভিড় ধরলাম না। কিন্তু এত কিছু করার পরও রুবি দেখে যে তার মায়ের ভাগ্যের মুখটা তা এখনো হারিয়ে যায়নি। তাই সেও আশ্চর্য হয়ে যায়। সে মনে করে তার ব্রেসলেটটি হয়তো নষ্ট হয়ে গেছে, তাই সে আরেকজন লোককে সাহায্য করতে চলে যায়। আর রাস্তায় সে এক লোকের হাত ধরতেই তার ভাগ্য বদলে যায়। কিছুক্ষণ পরই তার কাছে কল আসে, তার ষষ্ঠ অ্যাপার্টমেন্টের দাম নাকি হঠাৎ আকাশ ছোঁয়া হয়ে গেছে, আর সেই টাকা দিয়ে তারা এখন আরো কয়েকটি অ্যাপার্টমেন্ট আর জমি কিনতে পারবে। রুবি তখন লক্ষ্য করে লোকটির মুখটি গায়েব হয়ে গেছে। তার মানে সমস্যা ব্রেসলেটে নয়, মিস সু এর ভাগ্যে আছে। তাই সে ভাবে তার মার বিজনেসে হয়তো সমস্যা আছে। তাই সে তার মাকে তাকে অফিসে নিয়ে যেতে বায়না ধরে। সেখানে গিয়েও সে ব্যতিক্রম কিছু পায় না, কিন্তু বাড়িতে আসতে সে ফিল করতো কিছু তো একটা ডার্ক এনার্জি আছে এই বাসায়, কিন্তু সে বুঝতে পারতো না। অন্যদিকে 250 কোটি টাকার অপচয় করায় জ্যাকের বাবা জ্যাককে স্যান্ডেল হাতে তাড়া করে, কিন্তু জ্যাক তখন উল্টো সব দোষ তার শর্ট বোন সুকে দিয়ে দেয়। সে বলে, সু যদি আমাকে না উস্কাতো তাহলে আমি এত বিদ ধরতামই না। বাবাও যেহেতু জ্যাককে বেশি ভালোবাসতো তাই তার কথাই বিশ্বাস করে নেই। জ্যাক তখন এটাও জানায় সু একটি সোনার খনি আবিষ্কার করেছে, যেটা আসলে দিন ফ্যামিলিরই হওয়ার কথা, কারণ সু তো আলটিমেটলি তোমার টাকা দিয়ে সেই খনিতে কিনেছিল। মিস্টার দিন তখন সুকে ডেকে পাঠায়, আর সু আসলে সে জ্যাকের 250 কোটি টাকা লসের জন্য তাকে বকা দেওয়া শুরু করে। তারপর সু যে সোনার খনি পেয়েছিল সেটা জ্যাকের নামে লিখে দিতে বলে, কিন্তু সু এতে রাজি হয় না। তাই মিস্টার ডিন এবার তাকে ব্ল্যাকমেল করে, সে যদি জ্যাককে সোনার খনিতে না দেয় তাহলে তার দাদির সাথে আর তাকে দেখা করতে দিবে না। যেহেতু সু তার দাদিকে অনেক ভালোবাসতো তাই খনি দিতে রাজি হয়ে যায়। তবে সে শর্ত দেয়, খনির বদলে দাদি তার সাথে পার্মানেন্টলি থাকবে, আর খনির টাকাতেও তাদের দিতে হবে। মিস্টার দিন তখন বলে, ঠিক আছে 6000 কোটি টাকা দিব, কিন্তু খনির বাজার মূল্য 10,000 কোটি ছিল, আর সোনা বেশি থাকলে আরো বেশি হতে পারে। তাই সু এই প্রস্তাবে আপত্তি জানায়, কিন্তু তার বাবা তখন বলে, রাজি হলে রাজি হও, নয়তো ডিল ক্যান্সেল। দাদিকে হারানোর বয়ে সু রাজি হয়ে যায়। তখন রুবি রেগে গিয়ে জ্যাককে বলে, যাও, তুমি একটা টুকরো সোনা পাবে না। জ্যাক যখন সোনা খুঁড়তে খনিতে যায় তখন আসলে সেখানে আর সোনা পাওয়া যাচ্ছিল না, উল্টো ক্ষতিকর কপার পাওয়া যাচ্ছিল। তাই জ্যাকেরও বিশ্বাস হচ্ছিল না, কারণ সে নিজের চোখেই তো দেখেছিল এখানে সোনার খনি ছিল। তাহলে রাতে রাতে কোথায় গায়েব হয়ে গেল? তাই তার খুশি নিমেষে আফসোস আর কষ্টে পরিণত হয়। মিস সু যখন শুনে খনিতে সোনা পাওয়া যায়নি তখন সেও আশ্চর্য হয়ে যায়, তাহলে সোনা গেল কোথায়? তখন রুবির বলা কথাগুলো তার মনে পড়তে শুরু করে। তার মানে কি রুবি বলেছিল বলে সোনা গায়েব হয়ে গেছে? কিন্তু সে পরক্ষণে আবার নিজেকে সামলে বলে, না না, এটা হতেই পারে না, রুবি তো একটা সাধারণ বাচ্চা মেয়ে মাত্র। এরপর রুবি লক্ষ্য করে নিকোলাস মন খারাপ করে রয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করলে সে বলে, তাদের পরিবারে নাকি অনেক অভাব চলছে, এই একটা চাকরি দিয়ে আর সংসার চালানো যাচ্ছে না, মালিককেও বেতন বাড়াতে বলতে পারছে না, কারণ তাদের অবস্থা এখন অনেক খারাপ। তাই সে ভাবছে দিনে এখানে কাজ করবে আর রাতে কনস্ট্রাকশন সাইটে কাজ করবে। তারপর টিভিতে লটারির ড্র দেখে নিকোলাস বলে, আমি যদি লটারিতে 5 কোটি টাকা পেতাম। এটা শুনে রুবি তাকে সাথে সাথে একটা লটারির দোকানে নিয়ে যায়, কিন্তু নিকোলাস কোনো মতেই লটারি কিনতে চাচ্ছিল না, কারণ সে কোনোদিনই একটা লটারিও জিতে নাই। কিন্তু রুবির জোড়াজুড়িতে সে একটা টিকিট কিনে। তারপর রুবি যখন বলে সে প্রথম পুরস্কার 5 কোটি টাকার জন্য টিকিট কিনেছে, এটা শুনে দোকানদার হাসতে শুরু করে, আর নিকোলাসও তার জন্য লজ্জা পায়। তবে রুবি যখন স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ করে তখন দুজনই থ হয়ে যায়। নিকোলাস প্রথম পুরস্কার মানে 5 কোটি টাকায় জিতেছিল। এটা দেখে নিকোলাস তো অনেক খুশি হয়ে যায়, আর সে রুবিকে বলে এখন থেকে সে রুবিকে প্রতিদিন তার পছন্দের খাবার খাওয়াবে। পরের দিন মিস সুকে নিকোলাস তাড়াহুড়ো নিচে ডেকে নিয়ে যায়। কি হয়েছে জিজ্ঞেস করলে নিকোলাস বলে, রুবি বাড়ির সবকিছু সোনা বানিয়ে ফেলছে। এটা শুনে সুও নিচে নেমে দেখে আসলে ঘটনা সত্যি। মার ভাগ্য বদলানোর জন্য রুবি পুরো বাড়ি থেকে সোনা বানিয়ে ফেলছিল। তখন এন্টিক পিসও রুবি সোনা বানাতে চাইলে নিকোলাস তাকে আটকে দিয়ে বোকা দেয়, কিন্তু সে পরক্ষণে আবার দৌড়ে বাকি জিনিসগুলো সোনা বানাতে শুরু করে। তখন জ্যাক ও সুর সাথে দেখা করতে বাইরে দাঁড়িয়েছিল, আর সে তো হতভম্ব হয়ে যায় তখন যখন তার চোখের সামনে লোহার গেটটা সোনার হয়ে গেছিল। তখন সে শুনতে পায় রুবিকে সু বলছে তার এই সিক্রেটটা যেন কেউ না জানে, নয়তো সে বিপদে পড়ে যাবে। কিন্তু জ্যাক তো শুনে ফেলেছিল, তাই তার এখন একটাই লক্ষ্য হয়ে যায়, যে করেই হোক রুবিকে নিজের কন্ট্রোলে নেওয়া। পরের দিন সু বিজনেসে একটা বিরাট ধাক্কা খায়। যে বাইরের কাছে সে পণ্য বিক্রি করেছিল সে হঠাৎ করে সব ডিল ক্যান্সেল করে দিয়েছিল। তাই কারণ জানতে সে বাইরের অফিসে চলে যায়, কিন্তু বাইরের মিস্টার ফোস্টার ছিল শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। সে সব ছোটখাটো ব্যবসায়ীর সাথে দেখা করতো না। তাই সু ও রুবি সারাদিন ওয়েটিং রুমে বসে থাকে। মাঝরাতে যখন মিস্টার ফোস্টার বাসায় যাচ্ছিল তখন সু তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মিস্টার ফোস্টার তাকে পাত্তাই দেয় না। এটা দেখে রুবি তার পা জড়িয়ে ধরে আর সবার সামনে তাকে বাবা ডাকা শুরু করে। সবার ভুল বুঝার বয়ে মিস্টার ফোস্টার তাকে একটি আলাদা রুমে নিয়ে যায়। তারপর সুকে জিজ্ঞেস করে, তো বলুন আপনি কি নিয়ে কথা বলতে চাচ্ছেন? মিস সু তখন মিস্টার ফোস্টারকে রিকোয়েস্ট করে তার পণ্যগুলো যেন কিনে নেই, কিন্তু ফোস্টার তখন খুবই রুড
কিভাবে বলে সে এখানে ব্যবসা চালায়, কোনো চ্যারিটি অফিস নয়। তাই সু তখন বলে সে তার পণ্য হাফ দামে তার কাছে বিক্রি করে দিবে, তারপরও ফস্টার যেন পণ্য কিনে নেই। এটা শুনে ফস্টার বলে তাহলে তো তোমার বিশাল লোকসান হয়ে যাবে, তুমি তো দেখছি বিজনেসে অনেক কাঁচা। এটা শুনে সু বলে লোকসান হলেও সমস্যা নেই, আমাকে ভরসা করে যে ইনভেস্টররা ইনভেস্ট করেছিল তারাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া আপনি যদি আমার প্রোডাক্ট ক্যান্সেল করে দেন তাহলে নেগেটিভ ইম্প্যাক্টের কারণে ছোটখাটো সব বায়ারও আমার প্রোডাক্ট ক্যান্সেল করে দিতে পারে, কারণ আপনি এই শহরের বিজনেস লর্ড। এটা শুনে ফস্টার ইমপ্রেস হয়ে যায় আর সুকে বলে অর্ধেক দামে বিক্রি করতে হবে না, সে ন্যায্য দাম দিয়ে সুর প্রোডাক্টগুলো কিনবে। শেষে সে সুকে বলে কখনো যদি রুবিকে পালতে তার বোরিং লাগে তাহলে তাকে জানাতে, সেও রুবিকে দত্তক নিতে চায়। এটা শুনে মিস সু অনেক ভয় পেয়ে যায়, কারণ রুবির সাথে এখন তার অনেক অ্যাটাচমেন্ট হয়ে গেছে। তাই সে মিস্টার ফস্টারকে বলে তার সব সম্পত্তি দিয়ে দিলেও সে রুবিকে দিবে না। মিস্টার ফস্টার এমন কথা বলেছিল কারণ সে লক্ষ্য করেছিল রুবি খুবই ভাগ্যবতী আর চালাক একটা মেয়ে। তার ভাগ্যগুণে আর উপস্থিত বুদ্ধির কারণে সেদিন সু 1000 কোটি টাকার ক্রিস্টাল জিতেছিল, সেই জায়গায় সেও ভিআইপি গেস্ট ছিল। আর আজকেও শুধু রুবির বুদ্ধির কারণে সে সুর সাথে কথা বলতে বাধ্য হয়েছে। রুবি তখন একটা দুষ্টু কথা বলে ফেলে আপনারা দুজন মিলেই আমাকে পাল্টে পারেন, মিস্টার ফস্টার আপনি আমার মাকে বিয়ে করে ফেলুন। এটা শুনে সু অনেক লজ্জা পেয়ে যায় আর সে ক্ষমা চেয়ে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে পড়ে। বাইরে এসে সে রুবিকে বুঝায় আর যেন কখনো এমন কথা না বলে, কিন্তু রুবি বারবার জিজ্ঞেস করতে থাকে কেন করবো না, আমার তো তাকে বাবা হিসেবে অনেক পছন্দ হয়েছে, হ্যান্ডসাম, বুদ্ধিমান আর ধনীও, তাহলে কি সমস্যা? সু তখন বলে সমস্যা তার নয় মিস্টার ফস্টারের, কারণ মিস্টার ফস্টার অনেক ধনী পরিবারের সদস্য, সে নিজে মেনে নিলেও তার মাও বা কোনোদিনও তাদের মেনে নিবে না। কয়েকদিন পর নিকোলাস মিস সুকে জিজ্ঞেস করে কি ব্যাপার ম্যাডাম, ইদানিং মিস্টার ফস্টার প্রায় আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে যে, বিষয়টা বুঝলাম না। এটা শুনে মিস সু লজ্জায় লাল হয়ে যায়। রুবিও তখন সব ঘটনা বুঝে যায়, সে বলে ওঠে ও আচ্ছা এখন আমি বুঝতে পেরেছি, কয়েকদিন ধরে তুমি যার সাথে না ঘুমিয়ে কথা বলছিলে সে তাহলে মিস্টার ফস্টারই ছিল। কিন্তু সু তখন এক্সপ্লেন করে তারা শুধু বিজনেস নিয়ে কথা বলছিল। কিন্তু রুবি তখন বলে ওঠে তাই বলে ঘুম থেকে জেগে জেগে কথা বলতে হবে? মিস সুও তখন আর কিছু বলতে পারে না, একটা ছোট্ট বাচ্চার কাছে সে ধরাশায়ী হয়ে যাচ্ছে। একদিন মিস্টার ফস্টারের পার্টিতে মিস সুকে ইনভাইট করা হয়। মিস সু আজকে অফিসের ড্রেস পরেই যাচ্ছিল, কিন্তু রুবি তখন তাকে পার্টি ড্রেস পরার জন্য বেছে দেয়। কিন্তু মিস সু পরতে সংকোচ করছিল, কারণ তার এসব ড্রেস পরে অভ্যাস ছিল না। তারপর রুবির জোরাজুরিতে সে পরে নেই। পার্টিতে দিন ফ্যামিলি আগে এসে পড়েছিল, তাই তারা মেয়ে আসার আগে ফস্টারের সাথে ভালো খাতির করতে চাচ্ছিল, কিন্তু মিস্টার ফস্টার তাদের পাত্তাই দেয় না। বাট সু যখন আসে তখন তাকে ভিন্ন পোশাকে দেখে ফস্টারও অবাক হয়ে যায় আর নিজে এগিয়ে তাকে নিয়ে আসে। এটা দেখে সবাই বলা বলি শুরু করে দেয় মিস্টার ফস্টার আর দিনের মেয়ের মধ্যে কি কিছু চলছে নাকি? মিস্টার ফস্টার আর সু তখন কথা বলায় ব্যস্ত হয়ে যায়। এই ফাঁকে রুবি একাকে বিল্ডিং ঘুরে দেখছিল, কিন্তু তখনই জ্যাকটাকে একা পেয়ে একটা রুমে বন্ধ করে ফেলে আর অনেকগুলো পাথর সামনে দেখে সেগুলো সোনা বানাতে বলে। কিন্তু রুবি মরে যাবে, তারপরও তার মতো খারাপ লোকের জন্য সোনা বানাবে না। তখন রুবি লক্ষ্য করে জ্যাকের হাতে একটা ক্রিস্টালের ব্রেসলেট আছে। এমন একই রকমের ব্রেসলেট সে তার মার রুমে দেখেছে, কিন্তু সেটা থেকে সবসময় নেগেটিভ এনার্জি বার হতো। রুবি তখন বলে ঠিক আছে, তুমি যদি আমাকে এই ক্রিস্টালের ব্যাপারে সত্যি বলো তাহলে আমি তোমার জন্য সোনা বানিয়ে দিব, কারণ তোমার ক্রিস্টাল থেকে পজিটিভ এনার্জি বার হচ্ছে, কিন্তু আমার মার থেকে নেগেটিভ এনার্জি বার হচ্ছিল। এটা রহস্য কি? জ্যাক তখন সোনা পাবার আশায় সব সত্যি বলে দেয়। আসলে এটা ছিল ভাগ্য পরিবর্তনকারী ক্রিস্টাল। জ্যাকের ভাগ্য আগে অনেক খারাপ ছিল, কিন্তু এই ক্রিস্টাল পরার পর থেকে সুর সব ভালো ভাগ্য তার কাছে চলে আসে আর তার খারাপ ভাগ্য সুর কাছে চলে যায়। তখন রুবি সব রহস্য বুঝে যায়, তাই তো সে এত কিছু করার পরও তার মার ভাগ্য বদলায়নি। এইদিকে সুরও খেয়াল হয় রুবি কোথাও নেই। তখন সবাই চারিদিকে রুবিকে খুঁজতে শুরু করে। তখন ফস্টারের গার্ডগুলো সুর বাবা আর শর্টমাকে ধরে আনে। সু তখন জিজ্ঞেস করে বাবা জ্যাক কোথায়? কিন্তু তখন ফস্টার বলে তুমি এটা আমার উপরে ছেড়ে দাও। সে তখন মিস্টার ডিনকে বলে ভালোই ভালোই বলে দাও রুবি ও জ্যাক কোথায়, নয়তো কালকের পর থেকে দিন পরিবারের নাম এই শহরে আর থাকবে না। এটা শুনে দিন তার বউকে সব বলে দিতে বলে, কারণ তাদের কূটনীতির কারণে সে এমন বিপদে পড়েছে। তখন মহিলাটিও বলে দেয় জ্যাক রুবিকে একটি রুমে বন্ধ করে রেখেছে। এইদিকে ক্রিস্টালের সত্য জানার পর রুবি সাথে সাথে জ্যাককে ধাক্কা দিয়ে দরজায় নক করতে থাকে। এটা শুনে সু ও ফস্টার রুবিকে তাড়াতাড়ি খুঁজে বের করে। মিস্টার ফস্টার তখন গার্ডের অর্ডার দেয় এই লোকটি কালকে থেকে মানসিক হাসপাতালে ভর্তি থাকবে, সে যেন কোনো মতে হাসপাতাল থেকে বার হতে না পারে। পুরো পৃথিবীর জন্য এখন সে একটা পাগল হয়ে থাকবে। পরের দিন রুবি তার আরেক এঞ্জেল বোনকে সাহায্যের জন্য ডাকে, কারণ সে জানতো না কিভাবে এই ভাগ্যের ক্রিস্টাল নষ্ট করবে। তখন তার বোন বলে এটা নষ্ট করার কোনো উপায় নেই, কিন্তু যদি একজন এঞ্জেল তার রক্ত এটার উপর ছিটিয়ে দেয় কেবল তখন এটা নষ্ট হবে। এটা শুনে রুবি সাথে সাথে রক্ত দিতে চায়, কিন্তু তখন তার বোন তাকে বলে আগে সাইড ইফেক্ট শুনে নাও, তুমি যদি এক ফোঁটা রক্ত কোথাও নষ্ট করো তাহলে তোমার অর্ধেক শক্তি চলে যাবে আর তুমি আজীবন বাচ্চাই থেকে যাবে। এমন হতে পারে তোমার সব শক্তি শেষ হয়ে তুমি একজন নর্মাল মানুষে পরিণত হয়ে যাবে। এটা শোনার পরও রুবি ক্রিস্টালটা নষ্ট করতে চায়, তাই তার বোন বলে একটা মানুষ বড় জোর 100 বছর বাঁচবে আর তার জন্য তুমি তোমার অর্ধেক শক্তি দিয়ে দিবে। রুবি তখন বলে আমিও জানি একটা মানুষের আয়ু অনেক কম, কিন্তু আমার মরণশীল মার জন্য আমি যদি এতটুকু করতে না পারি তাহলে অন্যদের আমি কি সাহায্য করব? তার কারণে আমি মার ভালোবাসা সম্পর্কে বুঝতে পেরেছি। সে জানতো আমি সবকিছু সোনা বানাতে পারি, কিন্তু তারপরও তাতে লোভ না করে উল্টো আমার নিরাপত্তার চিন্তায় সে সবসময় শঙ্কিত থাকতো। সে আমাকে সত্যি অনেক ভালোবাসে, এমন ভালোবাসা আমি স্বর্গেও কারো কাছে পাইনি। রুবি তখন নিজের হাত কেটে ক্রিস্টালের উপর কয়েক ফোঁটা রক্ত দিতেই ক্রিস্টালের সব শক্তি চলে যায়, কিন্তু সে সাথে সাথে মাথা ঘুরে পড়ে যায়। তার যখন জ্ঞান ফিরে তখন সু বলে সে আজকে
থেকে 3 দিন ধরে অজ্ঞান হয়েছিল, কিন্তু রুবি তাকে চিন্তা করতে মানা করে। এরই মধ্যে সুর দাদিও হাসপাতাল থেকে বাসায় এসে পড়ে। মিস্টার ফোস্টার তাকে নিজে নিয়ে আসছিল, আর সু জানতে পারে যে জ্যাককে তার বাবা তার চেয়েও বেশি ভালোবাসতো সে নাকি তার ছেলেই ছিল না, তার সৎমার আরেকজন লোকের সাথে পরকীয়া ছিল। এতদিন তার বাবা সেটা জানতোই না, তাই লজ্জিত হয়ে তার বাবা সব সম্পত্তি তার নামে দিয়ে দিয়েছে। পরের দিন রুবিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন সুর দাদি সুকে একটি চিঠি দেয়, যেটা লিখেছিল রুবি। রুবি লিখেছিল, আমার বুদ্ধিমতী আর স্নেহময়ী মা, তুমি নিশ্চয় এটা জেনে গেছো আমি এই পৃথিবীর নই। আমি এতদিন তোমার সাথে ছিলাম কারণ তোমার আমাকে দরকার ছিল। এখন যেহেতু তোমার ভাগ্য বদলে গেছে, তাই আমারও এখানে দরকার ফুরিয়ে গেছে, কারণ আমাকে আরো অনেক মানুষকে সাহায্য করতে হবে। তোমাদের ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। চিঠিটা পড়ে সু অনেক কান্না করে শুরু করে। যুবতী হয়েও সুকে পেয়ে সে পুরো দুষ্টুর মার মতোই মমতাময়ী হয়ে গিয়েছিল। সুকে হারানোর কষ্ট সে হয়তো কোনোদিন আর ভুলতে পারবে না।